দীপ্তর উচ্চকণ্ঠ ভেসে বেড়াচ্ছে দেয়ালে দেয়ালে। বাচ্চা বাচ্চা কণ্ঠটি কর্ণগোচর হতে মুষড়ে ওঠে অরুক। এক ঝটকায় সরে আসে তন্ময়ের উচ্চতাপজনিত দেহখানা ছেড়ে। শীতলতার চাদরে ল্যাপটানো অঙ্গপ্রত্যঙ্গে এই যাত্রায় ভয়ের বিচরণ ছেয়ে গেল। আতঙ্কে ছোটোখাটো মুখমণ্ডল এইটুকুন হয়ে এসেছে। তাড়াহুড়ো পদচারণ ফেলে চতুর্দিক ছুটছে। আত্মগোপনের আপ্রাণ প্রয়াস। তন্ময় ব্যাকুলতম প্রেয়সীর চঞ্চলতা নিত্যকার মতো নিশ্চুপ মুখে নির্নিমেষ চোখে দেখল। অগোচরে বিশেষ ভঙ্গিতে হাসল। এতটা ভয় পাবার মানে আছে কি? শাহজাহান তন্ময় দাঁড়িয়ে, অর্থাৎ সে নিজে উপস্থিত থাকতে মেয়েটা কিনা একটা বাচ্চা ছেলেকে ভয় পাচ্ছে, এও তাকে দেখতে হলো এই চোখে। অরু ইতিমধ্যে ছাদের এক কোণে আধারেতে নিজেকে আড়াল করে নিয়েছে। শ্বাসপর্ব নেওয়া দেওয়া বন্ধ প্রায়। দীপ্ত গুনগুন সুরে গান গাইতে গাইতে উঠে এসেছে এই যাত্রায়। ঝাঁকড়া চুলের মাথাটা ঢোকালো ছাদের দরজা চিরে। তন্ময় মানব ছায়া ফেলে দাঁড়িয়ে নিজের লম্বাটে দেহ নিয়ে। দীপ্ত বিচক্ষণ নয়নে এক পল তন্ময়ের পানে চেয়ে নিল। পর মুহূর্তেই পরিপূর্ণভাবে সম্পূর্ণ ছাদে দৃষ্টি ঘোরালো। অরুকে দেখতে না পেয়ে প্রশ্ন করল, অরুপি কোথায় ভাইয়া? বাগানে। দীপ্ত সন্দিহান বড্ড। পুনরায় এক পল ছাদের আনাচে কানাচে নজর ঘুরিয়ে ফিরিয়ে থামল তন্ময়ের উপর। বোকাশোকা চোখে চেয়ে বলল, বাগানে? বৃষ্টির মধ্যে বাগানে? তবে আমি তো 30 মিনিট পূর্বে ছাদে আসতে দেখলাম। নামলে নিশ্চয়ই খেয়াল করতাম। লিভিং রুমেই তো বসেছিলাম, আর্ট করছিলাম। আর্টে কনসেন্ট্রেশন ছিল, তাই দেখিসনি। দীপ্ত বয়স্ক বৃদ্ধার মতো হিসেব নিকেশ করে ভাবল। বোঝার ন্যায় মাথাটা দোলালো। নাক দিয়ে হুমধ্বনি তুলল, হতে পারে। এক্ষুনি চাচ্চুকে গিয়ে জানাচ্ছি অরুপি বৃষ্টিতে ভিজছে, দিবে বকা। বেশ হবে তখন, জ্বর বাঁধলে বুঝবে ঠেলা। দীপ্ত যেন এই সুযোগটাকে হাতে নাতে ধরতে চাইছে। বিচার দিতে তৎক্ষণাৎ ছুটে চলে গিয়েছে। তন্ময় ঘুরে তাকায় অরুর আত্মগোপনের জায়গাটিতে। অন্ধকারে দেখতে চায় মেয়েটার মুখের এক একটা পরিবর্তন। অরু বেরিয়ে এলো তখনই। আড়ে আড়ে দুইবার চাইল তন্ময়ের মুখ পানে। নিশ্চুপ নিস্তব্ধ আঁখি দুটির ঘন ঘন পাপড়ি ঝাপটে নিচ্ছে। ওষ্ঠতে ওষ্ঠ চেপে রেখেছে নিবিড়ভাবে। তন্ময় এগুলো ওর দিকে। 2 পা 1 পা ফেলে অগ্রসর হচ্ছে। অরু চেঁচালো এই মুহূর্তে। ধরফড়ি ওঠা বুকখানা চেপে বলল, আমাকে ডাকা হচ্ছে। বলে সে দৌড় লাগালো। দৌড়ের গতি এতটাই দারুণ যে এই দৌড়ে নিশ্চিত স্কুল কলেজের দৌড় প্রতিযোগিতায় প্রথম হতো। আগে পেছনে কিংবা ডানে বামে তাকানোর প্রয়োজন বোধটুকু অবধি করেনি। তন্ময় মুচকি হেসে মাথা নত করে, তাকায় ডান হাতটার পানে। এই হাতেই তো ওই প্রফুল্ল বদন ছুঁয়েছিল এ যাবৎ। আর এই ঠোঁট দ্বারা। তন্ময়ের আফসোস লাগলো এই যাত্রায়। সে তো এই রক্তিম ওষ্ঠদয় দেখতে পারল না। পূর্বেই মেয়েটা পালিয়েছে। অভিমান রাগ ভুল বোঝাবুঝি কি ভেঙেছে ওর? অরুর অভিমান যে বড্ড ভয়ঙ্করতম। হঠাৎ করে ছাদের দরজার সামনে অরু এসে হাজির হলো। শ্বাস প্রশ্বাস নেওয়ার গতি অতি দ্রুত। কোনো মতে ঝটপটে কণ্ঠে বলল, ঠান্ডা লাগবে, চলে আসুন। কথাটুকু বলে পুনরায় ছুটে চলে গেল। তন্ময়ের শোন শব্দটি বাতাসে ভেসে বেড়ালো। যার উদ্দেশ্যে ছোড়া হলো সেই ব্যক্তি শোনার সময় পেল না। তন্ময় আরেক দফায় হাসল, স্বস্তির দীর্ঘশ্বাস ফেলল। যাক, প্রেয়সীর অভিমান ভেঙেছে তাহলে। রাতভর বর্ষণ চলল। হিমশীতল হাওয়ারা একচিত্তে বইতে থাকল। রিমঝিম মাতোয়ারায় মত্ত বৃষ্টির ধ্বনি শাহজাহান বাড়িটা জুড়ে। আকস্মিক আধারে আসমান চমকে সাদা হয়ে উঠছে। বজ্রপাত হচ্ছে ক্ষণে ক্ষণে শব্দ তুলে।
জানালাটা সম্পূর্ণরূপে খোলা। শুভ্র রঙের পর্দাগুলো উঠছে নিত্যের চিত্তে। বাতাসে বাতাসে লেপ্টে ঘরে প্রবেশ করছে বৃষ্টির জল। ফ্লোর অনেকাংশে ভিজে গিয়েছে। সেদিকে ধ্যান নেই তন্ময়ের। সে অবলীলায় বুকের দিকটায় বিছানায় লেপ্টে উপুট হয়ে শুয়ে। কোমরে পড়ে আছে পাতলা কম্বলটা। উদম দেহখানা দৃশ্যমান। দেয়াল ঘড়িতে ভোরের 6টা। বাইরেটা অন্ধকারে আচ্ছন্ন ভাব। নিশ্চুপ নিস্তব্ধতার সবটা জুড়ে। মাথার উপরের ফ্যানটাও বন্ধ। রাতের শেষ ভাগে নয়ন যুগলে তন্দ্রারা ধরা দিয়েছে তন্ময়ের। এই কারণবশত আজ আর সকাল সকাল ঘুম ভাঙবে না তার। হলোও তাই। ঘড়ির কাঁটা ঘুরে এলো 9টাতে। এই যাত্রায়ও তন্ময় গভীর ঘুমে আচ্ছন্ন। হবে না। টানা কিছুদিন তার ঘুম হয়নি। চিন্তিত বিদ্রোহ হৃদয় নিয়ে উদাস হতাশ হয়ে ঘুরে ফিরেছে। কাজকর্ম উঠেছে লাটে। কোনো কিছুতেই মন বসেনি, বসাতে পারেনি। তার ব্যক্তিত্ব, তার ধৈর্য সব কিছু অরুর সামনে বৃথা হয়ে দাঁড়ায়। এই একটা পুচকে মেয়ের সামনে সে স্তব্ধ স্তম্ভিত হওয়া ছাড়া আর কোনো পথ খোলা দেখে না। দেখবে কিভাবে? তাকে এমনভাবে নিজের ছোট হাতের ছোট্ট 5টা আঙুলে পেঁচিয়ে নিয়েছে যে এই জীবনে তার মুক্তি নেই। অবশ্য তন্ময় মুক্তি চায় না। সে এভাবে চিরজীবন আটকে থাকতে চায়। আশ্চর্যজনক বিষয়টা হলো আজ তাকে কেউ ডাকেনি, ঘুম ভাঙানোর প্রয়াস করেনি। কেন? তন্ময়ের তন্দ্রার ঘোষ সামান্য কেটে গেছে আপাতত। সে আধশোয়া হয়ে বসেছে। তাকালো দেয়াল ঘড়ির দিকে। মস্তিষ্ক এখনও স্লো পোস্টে চলছে যেন। দরজায় ছোটোখাটো একটা করাঘাত পড়ল। তন্ময় ঘুমে বসে যাওয়া গম্ভীর কণ্ঠে সাড়া দেবে তার পূর্বে একটা বড় কালো চুলের মাথা ঢোকে আচমকা। দৃষ্টিতে দৃষ্টি মিলিত হয়। মিলতেই মাথাটা মুহূর্তেই বেরিয়ে যায় 100 ডিগ্রি গতিতে। তন্ময় হেসে ওঠে। গলা উঁচিয়ে ডাকে, ভেতরে আয়। অরু ঢুকল না। ধীর কণ্ঠে বাহিরে দাঁড়িয়ে থেকে জানায়, বড় মা কফি পাঠিয়েছে, রেখে যাক। অরু তখনও বাহিরে দাঁড়িয়ে, ভেতরে আসছে না। তন্ময় আগ্রহী চোখে চেয়ে। সে ভেবে রেখেছিল অরু আজ সারাদিন হয়তো তার ত্রিসীমানাতে আসবে না। লজ্জায় লাল নীল বেগুনি হয়ে পালিয়ে বেড়াবে। তবে তাকে ভুল প্রমাণ করে সাত সকালে সুশ্রী মুখখানা নিয়ে হাজির। এ তো মেঘনা চাইতেই জলের হদিস পাওয়া। তন্ময় আর ডাকল না। অরুকে সময় দিল। ঠিক মিনিট খানেক সময় নিয়ে দরজা খুলে ভেতরে ঢুকল অরু। মিনমিনে পদচারণ ফেলে আসছে। এদিক ওদিক অর্থাৎ ডানে বামে উপর নিচে তাকানো হচ্ছে, শুধু তন্ময়ের পানে দৃষ্টি ফেলছে না। তন্ময় হাত বাড়ালো, বলল, কফি দিবি না? অরু তৎক্ষণাৎ এগিয়ে ধরল। তন্ময় কফির মগটা নেওয়ার সময় অনুদ্দেশ্যমূলক স্পর্শ করল অরুর কম্পিত হাত জোড়া। কাঁপতে থাকা নরম হাত দুটো এই যাত্রায় ঠক ঠক করে কেঁপে উঠল যেন। ঠান্ডা কফির মগ ছুঁয়ে তন্ময় নির্বাক। এক চুমুক খেয়ে বাকশক্তিহীন। এ কফি নাকি শরবত? অরু লুকিয়ে অগোচরে বারংবার চাইছে। তন্ময়ের বুঝতে আর বাকি রইল না কফিটা কে করেছে। সে সেই কফি নামক শরবতটুকু পান করতে থাকল। অরুর মুখশ্রী সূর্যমুখী ফুলের ন্যায় ফুটে উঠেছে। ঝিলিক মারছে কালো মণিযুগল। তন্ময় বহু কষ্টে গিলল আরেক চুমুক। অরুর দিকে তাকালো, শুধালো, কফি নিয়ে লুডো খেলতে বসেছিলি? অরু ফ্যাল করে চাইল। লুডো কিভাবে খেলে কফি নিয়ে? তাহলে এত ঠান্ডা কেন? অরু জিহ্বা কামড়ালো, হাত বাড়ালো দ্রুত। আমি গরম করে এনে দিচ্ছি, দিন। তন্ময় ফেরত দিল না, পান করতে থাকল। এক ফাঁকে বলল, এখন থেকেই ঠান্ডা কফি খাওয়া শিখি, ভবিষ্যতে তো ঠান্ডা কফি খেতে হবে মনে হচ্ছে। অরু বুঝল না যেমন, সরু চোখে চেয়ে। পরপর মুখের রং বদলালো। বলদটা কী ভাবল কে জানে,
মুখে ওড়নার একাংশ চেপে দৌড়ে বেরিয়ে গেল। তন্ময় দীর্ঘশ্বাস ফেলে কফিটা দেখল, চোখ মুখ খিচে একটানে গিলে ফেলল। শীতল হয়ে যাওয়া কফিটা খেয়ে তন্ময়ের সর্বাঙ্গ গুলিয়ে ওঠে। দেহের সমস্ত অংশ জুড়ে কুৎসিত শিহরণ বয়ে যায়। লম্বা একটা সময় ধরে থমকে চোখ মুখ বুজে পড়ে রয়। চিনি হয়তোবা বয়ামে যতটুকু ছিল সবটুকুই কফিতে ঢেলেছে, না হলে এতটা মিষ্টি কিভাবে হয়। এহেন মিষ্টি ধাঁচের কফি খাওয়ার অভিজ্ঞতা তন্ময়ের এই প্রথম। সামনে আরও কত রকমের অভিজ্ঞতা উপভোগ করতে হয় তা এক সৃষ্টিকর্তাই জানেন। বমি ভাবটা কেটে যেতে বিছানা ছাড়ল। ফকফকে সাদা ফ্লোরে পদচারণ ফেলে উঠে দাঁড়ালো। জানালার সম্মুখে এসে বাইরে তাকালো। সূর্যের ঈষৎ দেখা মিলল এই বেলায়। সূর্যের দ্যুতি ছড়িয়ে বাগানটি লোভনীয় দৃশ্যে পরিণত হয়েছে। সাত সকালে মন মস্তিষ্ক নিপুণভাবে চমৎকার করতে এই দৃশ্যটুকু নিঃসন্দেহে কার্যকরী বাগানের চেয়ে বাগানের মালিনীর সুশ্রী মুখমণ্ডল অবশ্য আরও দৃঢ়ভাবে কার্যকরী। এই যাত্রায় তার উষ্ণ অনুভূতির ছন্দপতন ঘটাতে সেলফোন ভাইব্রেট হতে লাগল। বড় বড় ইংরেজি অক্ষরে বন্ধু মাহিনের নাম ভেসে উঠল। সাত সকালে ঠিক কী কারণে তাকে কল দিচ্ছে ভাবার সময় নিল না। কল রিসিভ করে ফোন কানে গুঁজল। ওপাশে মাহিন নিত্যকার হাবভাবপূর্ণ উচ্চকণ্ঠে প্রশ্ন ছুড়ল, কই তুই? তন্ময় নির্বিকার গলায় জানালো, বাসায়। আশ্চর্যের সপ্তমে পৌঁছালো যেন মাহিনের স্বর। বাসায়? তাও আজকে? কারণ কি? তোর প্রেয়সীর মনোমালিন্যতা গলে গেছে? এহেন প্রশ্নের সম্মুখে তন্ময় নির্লিপ্ত। তুই কোথায়? তোকে খুঁজতে এসেছিলাম তোর অফিসে। এখন ফিরে যাচ্ছি। সন্ধ্যায় বেরোবি? তখন বলবো। ওপাশ হতে লাইন কেটে দেবার ধ্বনি কর্ণগোচর হলো। সেলফোন বিছানায় ছুঁড়ে তন্ময় ওয়াশরুমে ঢুকল। দাঁত ব্রাশ করে হাত মুখ ধুয়ে তোয়ালে হাতে বেরুতেই দেখল অরুকে। বিছানা গোছাচ্ছে। বিছানা গোছানোর বাহানা মাত্র। নজর ঘুরে ফিরে তার পানি নিবদ্ধ করছে। তন্ময় অবলীলায় ঈষৎ অদেখা হাসে। তোয়ালেতে মুখ মুছতে নিয়ে আয়নার সম্মুখে দাঁড়ায়। ওরও ইতস্ততভাবে আড়ে আড়ে দুইবার চেয়ে প্রশ্ন করে বসে, আপনি আজ বাড়িতেই থাকছেন বুঝি? তন্ময় আয়নাতে নজর ফেলে দেখে নিজের অবাধ্যগত বলদটাকে। ভ্রু তুলে শুধায়, তুই চাচ্ছিস না আমি থাকি? ওরও সরু চোখ জোড়া বড় হয়ে এলো। কেন চাইব না? তন্ময় উদাস হবার ভান ধরল। চাইবি বুঝি? কেন? কথার মারপ্যাঁচ খেয়ে ওরু থমকালো, বিমুঠ হলো। এলোমেলো নয়নে এদিক ওদিক চাইল। তোতলানো গলায় বিড়বিড়িয়ে বলল, কত রং, এক এক সময় এক এক ভাবভঙ্গি, থাকছেন নাকি বললেই হয়। তন্ময় দুর্লভ হাসল এই যাত্রায়। গম্ভীর কণ্ঠখানা ফিনফিনে পাতলা শোনালো, থাকছি, বাড়িতেই আছি আজ। অরুর পাতলা পেলব ওষ্ঠদয় জুড়ে রিনঝিন হাসির বিচরণ। ওই হাস্যকর ওষ্ঠদয়ে দৃষ্টি পড়তেই তন্ময়ের হৃদয় ধক করে উঠল। গতকাল রাত্রির ঘনিষ্ঠ মুহূর্ত নয়ন যুগলের সামনে ভেসে উঠল। ছোটোখাটো মেদহীন মসৃণ দেহ ছোঁয়ার অনুভূতি এখনও সতেজ। ওষ্ঠতে ওষ্ঠমিলনের অনুভূতি স্পষ্টভাবে চেতনা জুড়ে। সাদা দাঁতে ঠোঁট পিষে তন্ময় আর চোখে চাইল। ওর ফোলা ফোলা গালজোড়া হাসির তালেতে লোভনীয় দৃশ্যে রূপান্তরিত হয়েছে। তন্ময়ের ইচ্ছে করল দূরত্ব ঘুচিয়ে গাল দুটো টেনে ধরতে। এক চিত্তে কিছু চুমু বসাতে পারলে হৃদয় প্রশান্তি অনুভব করত। তবে ক্ষণিকের প্রশান্তি লোভনীয় হলেও সেই লোভের ডাকে সে সাড়া দেবে না। অরুটা ভীষণ ছোট। এসব কুকীর্তি কাজকর্ম মেয়েটার অষ্টাদশী হৃদয়ে তুফান বইয়ে দেবে। তারপর পড়াশোনা যাবে গাঙ্গে ভেসে। দেখা যাবে তাকেও ভয় টয় পাবে না, কথাবার্তাও শুনবে না। এই যুবতী মেয়েদের আন্ডার কন্ট্রোলে রাখা প্রয়োজন।
এই বয়সটা সকল ধ্বংসের শুরু। সে বিমর্ষ গলায় প্রশ্ন করল, কলেজ যাস নাই কেন? ওরও চুপসে গেল। ভেবেচিন্তে জবাবে বলল, আপনিও তো অফিস যাননি, তাহলে তো যাওয়া উচিত ছিল। ওরও চেঁচিয়ে উঠল, না, একদমই উচিত ছিল না। আমি আজ ছুটি নিয়েছি। মাথা ব্যথার জন্য চাচ্চু নিয়ে দিয়েছে। বিশ্বাস না হলে চাচ্চুকে জিজ্ঞেস করেন। তন্ময় কঠোরভাবে তাকানোর প্রয়াস চালালো। রেগুলার ক্লাস অ্যাটেন্ড করবি, কোনো প্রকার ফাঁকিবাজি চলবে না। ওরও মিটিমিটি হেসে মাথা দোলালো। জানালো, আমি আজ গরুর মাংস রান্না করব। তন্ময়ের ভালো লাগা, ভালোবাসা, স্নেহ, আদর, আকাঙ্ক্ষা, আকুলতা হুড়মুড়িয়ে খোলা জানালা দিয়ে পালালো। আতঙ্কে ধরফরিয়ে উঠল বুকের ভেতরটা। অবিশ্বাস্য গলায় নিশ্চিত হতে শুধালো, তুই রান্না করবি? তন্ময়ের আতঙ্কিত কণ্ঠ অরুর কর্ণকুহরে প্রবেশ করল না। সে পুনরায় ব্যস্ত হলো বিছানা গোছাতে। গোছানোর এক ফাঁকে বলল, আমি গরুর মাংস রান্না শিখেছি, আজ দুপুরে রান্না করব। তন্ময়ের হৃদয়ের মাঝে সূক্ষ্ম ভাঁজ পড়ল। হাত পা পুড়িয়ে ফেলার ধান্দা। অরুর আত্মবিশ্বাসী গলায় জানালো, আমি শিখেছি, রান্না করতে পারবো। এতটুকু বলার পর কণ্ঠ খাদে নামিয়ে বাকিটুকু বলে ফেলল এক নাগাড়ে, আর এভাবেও ভবিষ্যতের জন্য তো আমায় শিখতেই হবে। তন্ময়ের বুঝতে আর বাকি রইল না এই গরুর মাংসের তোড়জোড় কার জন্য হচ্ছে। নস্টালজিক অনুভূতি হলো তার। পর মুহূর্তেই চিন্তিত। অরুর রান্নাবান্নার করুণ অবস্থা। ঠিকঠাক রান্না করলেই হয়, না হলে আজ তার প্রিয় খাবার অপ্রিয়র তালিকায় যুক্ত হবে। প্রেয়সীর উত্তেজনায় ঘি ঢালতে তন্ময় কোনো রকমে বলল, অল দ্য বেস্ট। আত্মবিশ্বাসের সঙ্গে অরু গদগদ ভঙ্গিতে মাথা দোলালো। ছোট করে বলল, খেতে আসুন। বলেই প্রফুল্ল বদনে বেরিয়ে গেল। তন্ময় দীর্ঘশ্বাস ফেলল। কফি খেয়ে পেট গুলিয়েছে। গরুর মাংস খেয়ে পেট ঝলসে না গেলেই আলহামদুলিল্লাহ। সকালের নাস্তা করতে তন্ময় রুম ছেড়ে বেরোলো। সিঁড়ি বেয়ে নামতে নিয়ে দেখল লিভিং রুম জুড়ে নিস্তব্ধতার শূন্যতা। মোস্তফা সাহেব, আনোয়ার সাহেব অফিসে চলে গিয়েছেন। দীপ্ত স্কুলে, সাবিহা, রুবি এই সময় ইউনিভার্সিটিতে। আকাশ ইদানিং ওহি সাহেবের সঙ্গে কাজে বেরোয়, তাই বাড়িঘর এই সময়টাতে ফাঁকা থাকে। তন্ময় সোজা ডাইনিংয়ে চলে এলো। জবেদা বেগম ছেলেকে দেখতে পেয়ে গলা তুলে শুধালেন, কী দিব খেতে? ঘি দিয়ে পরোটা আছে বানানো, সাথে 2 রকম ভাজি। যা আছে তাই দাও। মিনিট খানেকের মধ্যেই অরু প্লেট হাতে হাজির। 2টো প্লেট দেখে ভ্রু তুলে তন্ময় প্রশ্ন করল, ব্রেকফাস্ট করিসনি? অদূর হতে জবাব দিলেন সুমিতা বেগম, তোমার চাচ্চু কত করে নাস্তা করতে বললেন, করলই না। এখন বেলা কয়টা? এখন বসবে খেতে। তন্ময় পাশের চেয়ারটা টেনে দিল। অরু ঝটপট টেনে দেওয়া চেয়ারে বসল। তন্ময়কে পরোটার প্লেট এগিয়ে দিল। নিজে ত্বরান্বিত ভঙ্গিতে খেতে শুরু করল। ওর খাওয়ার ধরনে বোঝাই যাচ্ছে ক্ষুধার্ত ছিল। তন্ময় 2 আঙ্গুলের সাহায্যে অরুর কপালে টোকা মারল। এত খিদে পেলে সকালে খাসনি কেন? না খেয়ে থাকার মানে কি? আর যেন এমন না দেখি। বোঝা গেল? অরু পরোটা মুখে পুরে মাথা দোলালো, যার অর্থ সে বুঝেছে। ব্যস্ততায় খেতে নিয়ে খাবার তালুতে উঠল। তন্ময় চটজলদি 1 গ্লাস পানি এগিয়ে দিল। পানিটুকু গিলে নিয়ে অরু খানিক খাওয়ার গতি কমালো। আর চোখে চাইল পরিপাটি তন্ময়ের দিকে। জবেদা বেগম এলেন। তন্ময়ের উদ্দেশ্যে বললেন, বাবা, তুই বাসাতেই আছিস তো, তাই না? তন্ময় খেতে নিয়েই জবাব দেয়, কোনো দরকার ছিল? হ্যাঁ রে, একটু বাজারে যেতি, কিছু তাজা সবজি লাগবে। যেই বাড়িতে থেকে এলাম সেই বাড়ির বাড়িওয়ালার রেহনুমা আপাকে দাওয়াত করেছিলাম। মেয়েটাকে নিয়ে আজ আসবে জানিয়েছে। ভালো মন্দ রান্না তো করতে হয়।
ওরও খাওয়ার এক ফাঁকে প্রশ্ন ছুড়ল, ওনার মেয়ে আছে বুঝি? কে সে? রেবেকা। সাবিহার সাথেই তো পড়তো, চিনিস না? এখন চিনলাম। তন্ময় বলল, লিস্ট করে দাও কি কি প্রয়োজন। জবেদা বেগম দ্রুত পায়ে ছুটে চলে গেলেন লিস্ট করতে। ওরও এই ফাঁকে সুকৌশলে বলল, আমিও যাব। তুই যে কি করবি? যাওয়া লাগবে না। পরোটার শেষটুকু মুখে ঢুকিয়ে ওরু উঠে দাঁড়ালো। আমি রেডি হয়ে আসছি।